ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডেমো ক্লাসের জন্য একটা টপিক নিয়ে অ্যানালাইসিস করছি। তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য। আমার যে টপিকটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে জনাকীর্ণতা, জনস্বল্পতা এবং কাম্য জনসংখ্যা। তোমরা যদি কেউ চাও এটার উপর ডেমো ক্লাস রেডি করবে তাহলে খুবই ভালো হয়। ছোট্ট একটা ভিডিও 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এই ডেমো ক্লাসটাকে রেডি করতে পারো। ওকে, দেখো আমি এখানে টোটাল জিনিসটাকে জাস্ট আলোচনা করে দিচ্ছি, তোমরা নিজেদের মতো এটাকে ডেমোর জন্য প্রিপারেশন করতে পারো। দেখো, প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ওভার পপুলেশন। ওভার পপুলেশন মানে কি? ওভার পপুলেশন মানে হচ্ছে জনাকীর্ণতা। ঠিক আছে, মনে রাখবে কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায় যখন সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণটা বেশি হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো আমরা ওভার পপুলেশন বা জনাকীর্ণতা। ঠিক আছে, মনে রাখবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্লাস পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলো, যেগুলো দেশ কৃষির উপর নির্ভরশীল, সেই দেশগুলোতে কিন্তু জনাকীর্ণতা দেখা যায়। এই সমস্ত দেশে কিন্তু জন্মহার বেশি, মৃত্যুহার কম এবং প্রাকৃতিক সম্পদের পরিমাণ একসময় বেশি ছিল। সেই সম্পদগুলো কিন্তু ব্যবহার করতে করতে সেগুলোর পরিমাণ আস্তে আস্তে কমে গেছে। তাই বর্তমান যে সিচুয়েশনটা সেটা হচ্ছে জনসংখ্যার পরিমাণটা বেশি এবং তার রেসপেক্টে সম্পদের পরিমাণটা কিন্তু অনেকটা কম আছে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ওভার পপুলেশন বা জনাকীর্ণতা বলবো। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো দেশগুলোর নাম কিন্তু মনে রাখবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ কিন্তু জনাকীর্ণ দেশের উদাহরণ। তবে মনে রাখবে এর মধ্যে বাংলাদেশ কিন্তু একটা অতি জনাকীর্ণ দেশ। ঠিক আছে, পরীক্ষক বা ইন্টারভিউয়ার তোমাকে ধরতেই পারে যে একটা অতি জনাকীর্ণ দেশের নাম বলো, সেক্ষেত্রে উত্তর হবে কি না বাংলাদেশ। কেন বলো তো? বাংলাদেশে কিন্তু জনঘনত্ব গোটা পৃথিবীর মধ্যে একদম অতিরিক্ত জনঘনত্বপূর্ণ একটা দেশ। ঠিক আছে, এই দেশে প্রাকৃতিক সম্পদ খুবই কম, জনসংখ্যার ঘনত্ব বেশি, জনসংখ্যার পরিমাণ বেশি, জমির উপরে প্রেশার বা চাপটাও কিন্তু অনেকটা বেশি। ওকে, তাই বাংলাদেশ কিন্তু একটা অতি জনাকীর্ণ দেশের উদাহরণ। এর কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, প্রথম যে বৈশিষ্ট্যটা সেটাকে বলছে অধিক জনসংখ্যা। জনসংখ্যাটা অধিক কিসের রেসপেক্টে অধিক? শুধু অধিক জনসংখ্যা হলেই যে সেটা জনাকীর্ণ হবে সেরকম কিন্তু নাও হতে পারে। প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যাটা অধিক। তো এখানে মনে রাখবে প্রাকৃতিক সম্পদ কোনগুলো? জমি, অরণ্য, ঠিক আছে, খনিজ সম্পদ, জল, মাটি, এইগুলো হচ্ছে সব কি প্রাকৃতিক সম্পদ। এইগুলোর পরিমাণের তুলনায় জনসংখ্যার পরিমাণটা বাংলাদেশে অনেকটাই বেশি। ওকে, তারপর আছে দেখো পরিবেশের অবনমন। তো মনে রাখবে যখন জনসংখ্যার পরিমাণটা বেশি হবে, ঠিক আছে, জমির উপর চাপ বাড়বে, অরণ্যের উপর চাপ বাড়বে, খনিজ সম্পদের উপরে চাপ বাড়বে, এইগুলো সব কি করবে? বেশি পরিমাণে ব্যবহার করবে, তাই কি না? তো এর ফলে কি হয় বলো তো? এখানে তাই বলেছি, দেখো পরিবেশের অবনমন হবে, শিল্প কলকারখানা স্থাপন করতে হবে বা তোমার প্রাকৃতিক সম্পদগুলোকে বেশি পরিমাণে এক্সপ্লয়েট করা হবে, তাই কি না? বেশি বেশি পরিমাণে তোমার হচ্ছে শিল্পজাত দ্রব্যগুলোকে ব্যবহার করা হবে। তারপরে জল, স্থল, মাটি, বায়ু প্রত্যেকটা জায়গাতে কী হবে বলতো? দূষণ তৈরি হবে এবং এটাকেই বলছে পরিবেশ দূষণ বা পরিবেশের অবনমন। ওকে, জনসংখ্যা বেশি হলে কিন্তু পরিবেশের অবনমন হতেই থাকে। এই জন্য দেখবে মাঝে মাঝে বর্ষার সময় খবর পাওয়া যায় শহরাঞ্চলে হঠাৎ যখন বৃষ্টিপাত হয় ড্রেনগুলো সব বুজে যায়, সেখান দিয়ে জল পার হতে পারে না এবং তার ফলে কী হয়? শহরাঞ্চলে কিন্তু বন্যার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় আরবান ফ্লাড। ওকে, আচ্ছা, বেকারত্ব সৃষ্টি অবশ্যই। যদি সম্পদের পরিমাণের তুলনায় জনসংখ্যাটা বেড়ে যায়, ঠিক আছে, সেই অতিরিক্ত জনসংখ্যা তো কাজ করতে পারবে না, কাজ পাবে না, তাই কি না? তার ফলে কী হবে বলতো? বেকারত্বের সৃষ্টি হবে। বাংলাদেশ, ভারত এইগুলো দেশে কিন্তু বর্তমান সময়ে বেকারত্বের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা থাকা সত্ত্বেও সেই সমস্ত দেশে কিন্তু কাজের অভাব দেখা দিয়েছে। আচ্ছা, জীবনযাত্রার মান অনুন্নয়ন, ঠিক আছে, বা জীবনযাত্রার মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কেন বলতো? শিল্প, স্বাস্থ্য, স্কুল, কলেজ এইগুলোতে ঠিকঠাক পরিকাঠামো পাওয়া যাবে না, সমস্ত বিষয়গুলো ভেঙে পড়বে। ওকে, তার ফলে মানুষের জীবনযাত্রার মান কী হবে? কমে যাবে। মানুষ অল্প বয়সে মৃত্যু ঘটবে মানুষের, ঠিক আছে, চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক সার্ভিস দিতে পারবে না, ঠিক আছে, খাদ্যের অভাব দেখা দিবে। তার ফলে কী হবে বলতো? মানুষের কিন্তু জীবনযাত্রার মানটা নিম্নমুখী হবে। আর লাস্টে বলছে পরিবেশ অবনমন আর দূষণ প্রায় একই ধরনের। পরিবেশের গুণগত মানটাকে কমে যাওয়াটাকে বলছে পরিবেশের অবনমন। আর সেইগুলো একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে গিয়ে যখন জীবজন্তু মানুষের ক্ষতি করবে তখন সেটাকে আমরা বলবো দূষণ। ওকে, ছবিটা অবশ্যই তোমরা আঁকবে। ছবিটা দেখো এরকম করে আঁকবে। প্রথমে একটা এরকম দাগ,
এরকম দাগ, ঠিক আছে। এই দিকে দেখাতে হবে জনসংখ্যা, এই যে তীর চিহ্নটা এটাকে জনসংখ্যা বোঝাচ্ছে, তার মানে এইখান থেকে যত আমরা এইদিকে যাব জনসংখ্যার পরিমাণটা বাড়বে। আর উপর দিকে কি বলতো, উপরে হচ্ছে সম্পদের পরিমাণ, এটাকে আমরা কি দেখাবো, সম্পদ দেখাবো, ঠিক আছে। সম্পদ নিচের দিকে কম, উপর দিকে আস্তে আস্তে কি বাড়বে, তাই কি না। তো এই ক্ষেত্রে দেখো এই যে রেখাটা টানা হয়েছে, এই রেখা দিয়ে কি বোঝাচ্ছে, এই রেখা দিয়ে ধরো আমরা এখানে একটা দাগ দিয়েছি, এই দাগের ঠিক আগের অবস্থাটা হচ্ছে, এটাকে বলবো আমরা আন্ডার পপুলেশন। আন্ডার পপুলেশন মানে হচ্ছে জনস্বল্পতা, জনসংখ্যার পরিমাণটা কি এখানে কম হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম বা থ্রেশহোল্ড লেভেল। আর ঠিক এই পারে যখন পার হচ্ছে দেখো এই রেখাটা আস্তে আস্তে দেখো আবার নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে মানে কি সম্পদের পরিমাণ আস্তে আস্তে কমছে, এবং জনসংখ্যাটা দিয়ে কি আছে দেখো জনসংখ্যাটা বেড়ে গেছে। তাহলে জনসংখ্যা যখন বেশি হবে তাহলে প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কি হবে, আস্তে আস্তে নিম্নমুখী হবে বা কমে যাবে। তার এই যে রিলেশনটা, এই রিলেশনটাকে আমরা বলবো ওভার পপুলেশন বা জনাকীর্ণতা, ওকে। আর এই যে মাঝের যে থ্রেশহোল্ড লেভেল ঠিক তার বাদিকে এইদিকে দেখো সম্পদের পরিমাণটা কি আস্তে আস্তে ঊর্ধ্বমুখী আছে, তাই কি না। তো এইখানে দেখো আবার জনসংখ্যার পরিমাণটা দেখো এই পর্যন্ত আছে, তাহলে এটুকু যদি 5 লাখ জনসংখ্যা হয় এদিকে আর 10 লাখ হবে। তো এদিকে দেখো জনসংখ্যার পরিমাণটা বেশি, আর এদিকে সম্পদের পরিমাণটা কি আছে দেখো, জনসংখ্যার পরিমাণটা দেখো কম আছে, আর জনসংখ্যার পরিমাণটা কম থাকার জন্য সম্পদের পরিমাণটা এদিকে বেশি আছে। তো এই যে সিচুয়েশন এটাকে বলবো আমরা আন্ডার পপুলেশন বা জনস্বল্পতা, ওকে। আর এই যে মাঝখানে যে অবস্থাটা আছে, এইখানে দেখো জনসংখ্যারও মাঝামাঝি আছে, আর প্রাকৃতিক সম্পদের ব্যবহার বা উৎপাদন এটাও কিন্তু একটা মিডিল পয়েন্টে আছে, এদিকে গেলে কমতে থাকবে, এদিকে থাকলে বেশি হবে। তো এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা বলবো, ঠিক আছে। কাম্য জনসংখ্যা কি হয় বলো তো, একটু পরে আমরা বলবো কাম্য জনসংখ্যা সম্পর্কে। তাহলে এটা গেল হচ্ছে ওভার পপুলেশন। এরপর চলো আন্ডার পপুলেশন। ছবি তো প্রথমে বুঝিয়ে দিলাম কি আছে দেখো, বলছে আন্ডার পপুলেশন মানে হচ্ছে কোনো একটা দেশে মানুষের তুলনায় যখন প্রাকৃতিক সম্পদের পরিমাণটা বেশি হবে, মানুষ দেখা হলো মানুষ আছে 100 আর সম্পদ আছে 200 জনের, ঠিক আছে, মানে কি মানুষের সাপেক্ষে সম্পদ বা প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কি বেশি আছে, তখন সেই সিচুয়েশনটাকে বলবো আমরা জনস্বল্পতা। সেটাকে কি বলবো, জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন বলবো। মনে রাখবে এই জনবিরল অবস্থাকে আবার কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। জনস্বল্পতা মানে হচ্ছে জনসংখ্যা কম, যাকে বলা হচ্ছে জনবিরলতা। এটাকে দুটি ভাবে ভাগ করা হয়, একটা উন্নত দেশের জনবিরল অবস্থা, আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশের জনবিরল অবস্থা বা অনুন্নত দেশের জনবিরল অবস্থা। তাহলে একটা অর্থনৈতিকভাবে অনগ্রসর জনবিরল অবস্থা, আর একটা হচ্ছে অর্থনৈতিকভাবে উন্নত জনবিরল অবস্থা। মোট কথা হচ্ছে জনসংখ্যাটা কম, সম্পদের পরিমাণ বেশি, ঠিক আছে। এই ক্ষেত্রে দুটোভাবে তৈরি হতে পারে, একটা উন্নত দেশের ক্ষেত্রে হতে পারে, একটা অনুন্নত দেশের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে, ওকে। দেখো উদাহরণগুলো মনে রাখবে, এখানে বলছি দেখো জাইরে, এটা আফ্রিকাতে আছে, কঙ্গো গণতন্ত্র বা কঙ্গো গণপ্রজাতন্ত্র, আফ্রিকা গণতন্ত্র প্রভৃতি হলো অর্থনৈতিকভাবে অনগ্রসর জনবিরল দেশ। আর কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া এইগুলো অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু তবুও জনবিরল দেশ, মানে জনসংখ্যার পরিমাণটা কম আছে। দেখো জনসংখ্যা কম হয়, কার রেসপেক্টে জনসংখ্যা কম হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রাকৃতিক সম্পদের রেসপেক্টে কিন্তু জনসংখ্যার পরিমাণটা কম হয়। উৎপাদন কম, উৎপাদন কম মানে যেহেতু জনসংখ্যার পরিমাণ কম, দেখা হলো খনিজ সম্পদ আছে প্রচুর পরিমাণে, সেই খনিজগুলো উত্তোলন করার জন্য যে শ্রমিক দরকার সেই শ্রমিকটাই সে দেশে নাই। আর খনিজ সম্পদ যদি উত্তোলন না হয় তাহলে শিল্প উৎপাদন হবে না, ঠিক আছে। শিল্প উৎপাদন না হলে তোমার হচ্ছে টেকসই বা তোমার হচ্ছে ভোগ্য পণ্যগুলো উৎপাদন কম হবে, তাই কি না। তাই এখানে বলেছে দেখো যে উৎপাদনটা কম হয়, উৎপাদন কম হলে মানুষের ইনকামটাও কি হবে, কম হবে, বৃদ্ধিটা হ্রাস পাবে, সম্পদের আংশিক বিকাশ ঘটবে, ঠিক আছে। আর দুর্বল পরিকাঠামোর সৃষ্টি হবে। মনে রাখবে যে সমস্ত দেশ হচ্ছে অনুন্নত, অর্থনৈতিকভাবে অনুন্নত, ঠিক আছে, সেই দেশের যদি জনসংখ্যাটা কি হয়, জনসংখ্যার পরিমাণটা কম, সম্পদটা তুলনামূলকভাবে বেশি, তাহলে সেইখানে কি হবে, সেখানে কিন্তু দুর্বল পরিকাঠামোর সৃষ্টি হবে, ঠিক আছে। জনসংখ্যা কম থাকার জন্য কাজকর্ম হবে না, উৎপাদন হবে না, পরিকাঠামো রাস্তাঘাট ব্রিজ, ঠিক আছে, তারপর হচ্ছে এই অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার স্কুল কলেজ বিদ্যালয় এইগুলো কী হবে বলো তো, কম হবে। জন্মহারের তুলনায় মৃত্যু হারটা কী হবে, বেশি হবে। দেখলো 100 জন জন্মালো 110 জন মারা গেল, তাহলে জনসংখ্যা কী হবে, মাইনাস হবে, ওকে। তো এটাই বলেছে যে জন্মহারের তুলনায় কী হবে, মৃত্যু হারটা বেশি হবে। তো তোমরা যারা পপুলেশন জিওগ্রাফি পড়াতে ভালোবাসো তাদের মধ্যে কেউ যদি চাও অবশ্যই এটার উপর ডেমো রেডি করতে পারো, একদম ছোট্ট টপিক, অনেকটা ইউনিক হবে, ওকে। তোমরা বুঝিয়ে হয়তো সুন্দর করে বলতে পারবে। আচ্ছা পরিবেশ দূষণটা কম হবে, যেহেতু জনসংখ্যা কম
জনসংখ্যা কম হলে ভোগ্য পণ্যের ব্যবহারটা কম হবে, শিল্প কলকারখানা এগুলো তুলনামূলকভাবে কম হবে, পরিবেশ দূষণটা কী হবে না কম হবে। ওকে, এরপর চলো অপটিমাম পপুলেশন। ঠিক আছে, অপটিমাম পপুলেশন মানে কি? কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা, ঠিক আছে। কাম্য জনসংখ্যাটাকে একটু দেখে নাও ভালো করে। কাম্য জনসংখ্যা মানে প্রাকৃতিক সম্পদ আর মানুষের মধ্যে যখন ব্যালেন্স থাকবে, দেখা গেলো 100 জন মানুষকে ভরণ পোষণের জন্য 100 জন মানুষের যে সম্পদ, সেই সম্পদটাই আছে প্রাকৃতিক সম্পদ, তাহলে তার মধ্যে কি একটা ব্যালেন্স হবে, সেই সিচুয়েশন বা সেই অবস্থাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা কিন্তু এই কাম্য জনসংখ্যা বলবো। ওকে, আবার জিমারম্যান এটাকে অন্যভাবে বলেছেন যে মানুষ জমির যেটা আদর্শ অনুপাত সেটাই নাকি কাম্য জনসংখ্যা। ওকে, তাহলে জিমারম্যান অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি, তাই কি না? তো তিনি কি বলেছেন যে না, মানব জমির যেটা আদর্শ অনুপাত সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। ওকে, কি বলছে দেখো, যে উদাহরণ বর্তমানে সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নিউজিল্যান্ড এই দেশগুলোতে কিন্তু বর্তমানে কাম্য জনসংখ্যা দেখা যায়। দেখো ছবি দিয়ে বুঝিয়েছিলাম এখানে যে এই অবস্থাটা হচ্ছে কাম্য জনসংখ্যা। ঠিক আছে, এখানে দেখো প্রাকৃতিক সম্পদ আর হচ্ছে মানুষ বা জনসংখ্যা ঠিক তার মাঝে আছে, দুটোর মধ্যে একটা ব্যালেন্স কন্ডিশন তৈরি হয়ে আছে, এটাকে আমরা কি বলবো, কাম্য জনসংখ্যা বলবো। ওকে, কাম্য জনসংখ্যার ক্ষেত্রে দেখো কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কি কি একবার দেখে নাও। প্রথমে বলছে আদর্শ মানুষ জমি অনুপাত। ঠিক আছে, মানুষ জমি অনুপাত কাকে বলে ধরতেই পারে। ঠিক আছে, যে মানুষ জমির আদর্শ অনুপাতটা তো কাম্য জনসংখ্যা বুঝলাম, কিন্তু মানুষ জমি অনুপাতটা কাকে বলে? এইখানে যেটা দিয়েছে দেখো, মানুষ জমি অনুপাত পরীক্ষাতে ধরতেই পারে বা ইন্টারভিউয়ার ধরতেই পারেন যে মানব জমি অনুপাত আর জনঘনত্ব কাকে বলে। প্রথমে জনঘনত্ব জানতে হবে, তার মানব জমি অনুপাত। ঠিক আছে, যখন মোট জনসংখ্যাকে মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করব তখন সেটাকে আমরা বলবো জনঘনত্ব। জনঘনত্ব মানে হচ্ছে প্রতি বর্গ একক এরিয়াতে কতজন লোক বাস করে সেটা হচ্ছে জনঘনত্ব। আর মানব জমি অনুপাতটা কি? যখন মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করব তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে মানব জমি অনুপাত। ঠিক আছে, আর এই যে মোট জনসংখ্যাকে যখন মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করব আর এটা যখন একটা আদর্শ অনুপাত হবে তখন সেটাকে আমরা কি বলবো, কাম্য জনসংখ্যা বলবো। কে বলেছেন এই কথাটা? না, জিমারম্যান কিন্তু বলেছেন, মনে থাকবে। আচ্ছা, ভারতবর্ষের ক্ষেত্রে রিলেট করে কোশ্চেন ধরতেই পারে যে ভারতবর্ষের ক্ষেত্রে পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব কত, সেটা হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটার, তাই না? আর যদি বলে মানুষ জমি অনুপাত, যেটাকে বলছে ম্যান ল্যান্ড রেশিও, এটা কত? 432 জন প্রতি বর্গ কিলোমিটার। এইখান থেকে কিন্তু ইন্টারভিউয়ের প্রশ্ন ধরতে পারেন যে আচ্ছা, মানুষ জমি অনুপাতটা জনঘনত্ব থেকে সবসময় বেশি হবে না কম হবে? মনে রাখবে সবসময় বেশি হবে। কেন বলো তো? এই মানুষ জমি অনুপাত যখন নির্ণয় করা হয় মোট জনসংখ্যাকে নিচে ভাগ করতে হয় মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে, আর মোট কার্যকর জমির পরিমাণটা কিন্তু মোট জমির তুলনায় কম হয়। যেমন ভারতের কথা বলছি, ভারতের হচ্ছে মোট জমির পরিমাণ কত বা মোট আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার, কিন্তু ভারতবর্ষে কার্যকর জমির পরিমাণ 28 লক্ষ বর্গ কিলোমিটার। তাহলে কোনো একটা সংখ্যাকে যখন 32,87,263 দিয়ে ভাগ করব তখন যে মানটা হবে, আর ওই মোট জনসংখ্যাকে যখন 28 লক্ষ দিয়ে ভাগ করব তখন কিন্তু ভাগফলটা বেশি হবে। ওই জন্য মনে রাখবে মানব জমি অনুপাতটা কী হয়, সবসময় বেশি হয়। শুধু ভারত না, যে কোনো দেশে কিন্তু মানব জমি অনুপাতটা সবসময় বেশি হয়। আচ্ছা, স্থিতিশীল বৃদ্ধি হয়। আচ্ছা, সম্পদের পূর্ণ ব্যবহার হয়। যেহেতু মানুষ আর সম্পদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, তার ফলে এই ক্ষেত্রে কী হয় বলতো, সম্পদের একদম পরিপূর্ণ ব্যবহার হয়ে থাকে। ওকে, আয় বৃদ্ধি হয়। এটা আয় কি হবে না, আয় কিন্তু বৃদ্ধি পায়। ওকে, উন্নত জীবনযাত্রার মান তৈরি হয়। পরিবর্তনশীল, মনে রাখবে কাম্য জনসংখ্যাও কিন্তু পরিবর্তনশীল। যে কোনো সময় কাম্য জনসংখ্যা জনাকীর্ণতায় পরিণত হতে পারে। ঠিক আছে, কেন? জনসংখ্যার পরিমাণটা বেড়ে গেলেই তখন সেটা জনাকীর্ণ অবস্থা তৈরি হবে। আচ্ছা, গতিশীল, পরিবর্তনশীল এবং গতিশীল দুটো একই জিনিস। আর জনসংখ্যার চাপ কি হবে, সামঞ্জস্যপূর্ণ হবে। ওকে, তাহলে প্রাকৃতিক সম্পদের উপরে মাটি, জল, খনিজ সম্পদ, অরণ্য এইগুলোর উপর যে চাপ দেবে মানুষের যে প্রেশারটা হবে, সেই প্রেশারটা কী হবে বলো তো, অনেকটা স্থিতিশীল হবে বা সামঞ্জস্যপূর্ণ হবে। মানে সেটাকে মোটামুটি ম্যানেজেবল বা ম্যানেজ করা সম্ভব। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের ছোট্ট একটা ভিডিও কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা এবং জনস্বল্পতার উপরে। আমি তো এটা অনেকটা ডিটেলসে ব্যাখ্যা করলাম। তোমরা যখন এটাকে ডেমো রেডি করবে তখন কিন্তু এটা মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এটাকে পারলে রেডি করো। ধন্যবাদ সবাইকে।